আজকে স্যার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, দেখুন এই যে জিহাদি কার্যকলাপ, মাদ্রাসা, খারিজি মাদ্রাসাতে তো আদতে পড়াশোনা হয় বলে খুব একটা জানা নেই, এবং একটা বড় প্রশ্ন চিহ্ন সেখানে আদতে কি কার্যকলাপ হয়। কারণ যে সমস্ত জঙ্গি নেটওয়ার্কের হদিশ পাওয়া গিয়েছে, প্রত্যেকটার আতুর ঘর কিন্তু এই মাদ্রাসা। সেটা আমরা এই পুলওয়ামা কাণ্ডর পরেই বলি না কেন, কিংবা আমরা যে পেহেলগাঁও হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম যে পাকিস্তানের 9টা মাদ্রাসা ধ্বংস করা হয়েছে, সবটা নিয়ে আপনার ঠিক কি পর্যবেক্ষণ? প্রথমে আপনাকে মাদ্রাসার একটা, আপনি তো অনেকগুলো রিসার্চ করে আপনারা আগেও প্রোগ্রাম করেছেন, আমি আপনার শুধু একটাই কথা বলে দিই। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, তাহলে এই তালিবান কারা? তালিবান মানে হলো পড়ুয়া লোক, স্টুডেন্টস, রাইট? আর যতগুলো মাদ্রাসা ছিল অ্যালং আপনার পাকিস্তান এন্ড আফগানিস্তান ডুরান্ড লাইনে এপারে ওপারে, ওখানে যতগুলো মাদ্রাসা ছিল, ওখানে ছেলেদেরকে তো পড়ানো হয়েছে, রিলিজিয়াস ইন্ডক্ট্রিনেশন করা হয়েছে, মগজ দলাই করা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওদেরকে পরিষ্কার ট্রেনিং করা হয়েছে, ওয়েপন ট্রেনিং। এটা বেনজির ভুট্টো করলেন কেন? ও সময় উনি বললেন যে এই যে পড়ুয়া লোক আছে, এই যে তালিবান, আমি সিআইএ পয়সা নিয়ে ক্রিয়েট করছি, এই যে ছেলেগুলো ছাত্রগুলো যারা আছে, ওরা গিয়ে আফগানিস্তানে যুদ্ধ করবে আপনার অ্যান্টি তালিবান ফোর্স দিয়ে, রাইট? রাশিয়ান যারা সাপোর্ট করেছিল এটাই ছিল। তো এইটা আপনি জেনে রাখবেন। ওখানে লাল মসজিদ আছে, ওখানে হাক্কানি গ্রুপের মসজিদ আছে, ওখানে যতগুলো আপনার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের কথা হয় না, রকেট সায়েন্সের কথা হয় না, শুধুমাত্র কথা হয় গরিব ছেলে মেয়েদেরকে ধরিয়ে, ছেলেদেরকে ধরিয়ে। মেয়ে তো ওখানে নেই। আমরা তো যে কথা শুনলাম, এই মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি করা হচ্ছে, আর কিছু করা হচ্ছে না। নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাকে মে মাসে আপনি দেখুন রেজাল্ট যেটা বেরিয়েছে, ইলেকশন রেজাল্ট, একদিকে আসাম আছে, অন্যদিকে বেঙ্গল আছে। এই দুটো, আসামের সেকেন্ড টাইম আপনার হেমন্ত বিশ্ব শর্মা এসছেন, বিজেপি গভর্নমেন্ট এসছে, ওদের কথাগুলো আপনি শুনে নিন। উনি তো এত অ্যাগ্রেসিভ ছিলেন, অ্যান্টি ডিলিমিটেশন করলেন উনি, যতগুলো আপনাদের মুসলিম ডমিনেটেড এরিয়া ছিল ওটা কম করে দিলেন। ওনার দেখুন ভিক্টরি আপনি, উনি তো এখন পর্যন্ত গিয়েছেন, উনি বলছেন যদি একটা মিয়া রিক্সাওয়ালা তোমাকে 5 টাকা যায়, তুমি 4 টাকা দাও, এরকমও কথা বললেন। এটা সব ওপেন ডোমেনে আছে, এর মধ্যে কোনো লজ্জার বিষয় নেই, এটা আমি আপনাকে বললাম। অন্যদিকে পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখলাম, ইনিও সেম কথা বললেন, কাটেঙ্গে তো কাটেঙ্গে, ইনি লগি থেকে নিয়ে আসলেন আর একটা কনসলিডেট করলেন। আর এই যে পশ্চিমবঙ্গ আসাম মিলে যেটা আপনার ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, এই যে বর্ডার যেটা আছে, ওটাই আপনার ইস্টার্ন থিয়েটার, একটা নতুন ইস্টার্ন থিয়েটার হয়েছে। এরা ইলেকশনে গিয়ে বলেছিল অনুপ্রবেশকারী যারা আছে ওদের জন্য স্লোগান দিয়েছিল ডিটেক্ট, ডিটেন, ডিপোর্ট। তার মানে ওদেরকে চিহ্নিত করো, ওদেরকে নিয়ে এসে ডিটেনশন ক্যাম্পে দিও, তারপরে ওদেরকে ওখানে বাংলাদেশ পাঠিয়ে দাও। আর অন্যদিকে বাংলাদেশ গার্ড যেটা আছে, বাংলাদেশ গার্ড ব্যাটালিয়ন যেটা আছে বর্ডারে, যেরকম আমাদের বিএসএফ আছে, ওদেরকে বিজেপি আছে। অনেকবার ওরা অবজেকশন করেছে, তার জন্য আপনার মুখ্যমন্ত্রী বলেছেন আসামের যে রাত্রিবেলার এই সময় আমরা ওয়েট করি যখন এদেরকে আমরা ছেড়ে দিই। না, এটা কথা হওয়ার পর বাংলাদেশ থেকে যে উস্কানি এসছে, এই যে উস্কানি এসছে আপনার, ওটা খুবই গভীর, আর ওর ইম্প্যাক্টটা আমাদের কাছে পড়েছে। এখন আমাদের মাটি, পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদীদের যারা ফান্ডামেন্টালিস্ট আছে, ওদের জন্য একটা নতুন ঘাঁটি তৈরি হয়ে গেছে, এক্সপেরিমেন্টাল জিনিস হয়ে গেছে। আসামে ওরা যেতে পারছে না, বিকজ ওরা টোটালি ডিফারেন্ট। বারাক ভ্যালিটা ছেড়ে দিন আপনি, ওখানে অনেক ডিফারেন্ট, এখানে অন্য জিনিস হয়েছে। আপনি একটু দেখুন বাংলাদেশে, বাংলাদেশে যে যতগুলো লোক আছে, মে মাসে যখন এই আমাদের মমতা ব্যানার্জি রিজাইন করছিলেন না, তখন ওখান থেকে খবর উঠছে যে তুমি রিজাইন করো না, আমরা তোমার সঙ্গে আছি, তুমি পশ্চিমবঙ্গকে ইন্ডিপেন্ডেন্ট করে দাও। এটা তো সবাই জায়গায় দেখেছে, হয়তো ছোট বড় ওরা সংগঠন হতে পারে, পলিটিক্যাল পার্টি মেজর, কিন্তু যারা বলেছে ওদের কথা তো হয়নি। তারপর ওখানে একটা পলিটিক্যাল গ্রুপ আছে হিজবুত তাহরির, একদম, এটা পলিটিক্যাল ইসলাম, ওরা খিলাফেটে কথা বলছে। ইউনুস যেটা আছে, সবাইকে একটা বই দিত যার মধ্যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট 7 স্টেটের জিনিসটা কথা বলতেন, আর এই হিজবুত তাহরির ওর মধ্যে আপনার উস্কানি দিয়ে দিত। ওরা বলছে আমরা খিলাফেট বানাবো। আর এই ঢাকা ইউনিভার্সিটিতে, এই টাবিতে, যেখানে যখন আপনার জামাত ইসলাম বাংলাদেশের ছাত্র শিবির ইলেকশন জিতে আসলো, ওরাও সেম কথা বলছে। একটা বলছে কি আমাদের বাংলাদেশ যেটা আছে ওর বর্ডার গুলো, আমরা কতগুলো ইন্ডিয়ান স্টেট গুলো আছে আমরা মিলিয়ে নেব। এই যে খিলাফত, এই যে গ্রেটার বাংলাদেশ ওরা বলছে, বা যা কিছু ওরা ইসলামিক স্টেটের কথা বলছে, যা ওরা স্বপ্ন দেখিয়েছে মানুষদেরকে যে আমাদের একটা ভালো হবে,
ওর ইম্প্যাক্ট আমাদের মাটিতে নিশ্চয়ই পড়েছে। এর স্যার মধ্যে একটু সঙ্গে থাকুন, আমি আরেকবার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি সুজাতার সঙ্গে একটু কথা বলতে চাই। সুজাতা, এই যে রেনেসা কমপ্লেক্স, আমরা জানি যে এটাকে অনেকটা আমাদের এই সাজানো গোছানো শহর কলকাতার নিউ টাউনের সঙ্গে অনেকটা কম্পেয়ার করা হয়, এবং এই রেনেসা কমপ্লেক্সের ভিতরে যারা বাড়ি কেনেন তারা কিন্তু আদতে খুব একটা যে সেখানে থাকেন তা কিন্তু নয়, সেই ফ্ল্যাটে তারা থাকেন না, অনেক সময় ভাড়া দেওয়া হয় এবং বাংলোগুলোতে তারা থাকেন। এই যে হামিম মণ্ডল, তার পরিবারের সদস্যরা, তার বাবা হাওড়াতে থাকতেন এবং সেখানকার একটা হিন্দিভাষী মহিলাকে তিনি বিয়ে করেছেন, এবং খুব সম্প্রতি 2-3 মাস আগে তারাও এই রেনেসা কমপ্লেক্সে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেক্ষেত্রে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা তো তাহলে প্রশ্নের মুখে। দেখো, একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এবং এখানেতে যেটা জানতে পারা যাচ্ছে যে সুস্পষ্ট ভাবে কিন্তু নোটিশ করা আছে যে পুলিশ ভেরিফিকেশনটা মাস্ট এখানে যারা থাকতে আসবে তাদের। এই যে ফ্ল্যাট যিনি অ্যাকচুয়ালি ফ্ল্যাটের মালিক, তিনি কিন্তু এখানে থাকেন না ফ্ল্যাট কেনা থেকেই। তার পরিবারের তরফ থেকে আলী নামে একজনকে এই ফ্ল্যাটটা, অর্থাৎ আলী হচ্ছে ব্রোকার, যার ওই রেনেসা কমপ্লেক্সের মধ্যে গ্রোসারির দোকান রয়েছে, তাকে ভাড়া দেওয়া হয়েছিল এই ফ্ল্যাটগুলি ভাড়া দেওয়ার জন্য। সেই ব্রোকারের মাধ্যমে ব্রোকার নির্দিষ্ট টাকার ভিত্তিতে এই ফ্ল্যাটগুলিকে ভাড়া দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যেটা তুমি বললে, নিরাপত্তা এবং ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন ছাড়া ভাড়া দেওয়া যাবে না, এটা কিন্তু কাগজে কলমেই রয়ে গেছে। আপাতত সেটা হয়নি, এমনটা কিন্তু এই ঘটনা থেকে সামনে এলো। এমনকি যে জিমে এই যে হামিম জিম করতে যেত, সেই জিমের যিনি মালিক রয়েছেন তিনি বলছেন তিনিও তার কাছ থেকে কোনো নথি নেননি, কারণ তিনি জানতেন যে রেনেসা কমপ্লেক্সে, রেনেসা যে উপনগরী, তার যে আবাসনে এই হামিম ঘর ভাড়া নিয়ে, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, সেখানে যখন ভাড়া নিয়েছিল তখনই হয়তো পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছিল। সেই কারণে তিনিও কিন্তু তার কাছ থেকে কোনো নথি, তার কোনো ফটো কিন্তু নেননি। তাহলে সুজাতা, যে মাল্টি কমপ্লেক্স বা মাল্টি জিমে এই হামিম মণ্ডল জিম করতেন, সেখানকার লোকেদেরও তো গাফিলতি ছিল, কারণ যখন ও অ্যাডমিশন নিয়েছিল আই কার্ড জমা দেয়নি বলে আবার 15 দিন গায়েব হওয়ার পরে ফিরে আসে। হ্যালো সুজাতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, তুমি যেটা বলছিলে, তাহলে এটাও তো বলতে হচ্ছে যে মাল্টি জিমে রেনেসা কমপ্লেক্সের যে জিম থেকে হামিম মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে, ওই জিমের নিরাপত্তারও তো একটা গাফিলতি ছিল। মানে শুধুমাত্র হামিম মণ্ডল ধরা পড়েছে বলেই তো বিষয়টা সামনে আসছে। একদমই তাই। তাদেরকে যখন গিয়ে আমরা জানতে চাইলাম যে আপনাদের কাছে কি নথি রয়েছে, আপনারা একজনকে এখানে এন্ট্রি দিলেন, সেই কে, তার পরিচয় কি, সেটা আপনি না জেনে তাকে কেন এন্ট্রি দিলেন, তার উত্তর হচ্ছে যে যেহেতু রেনেসা আবাসনের মধ্যে জিম এবং এই ঘেরাটপের মধ্যে ওই বাসিন্দা, তার জন্য আমরা তার কাছ থেকে অত নথি নেওয়ার জন্য জোর করিনি, কারণ আমরা জানি যে যখন তাকে ফ্ল্যাট দেওয়া হয়েছিল